হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকালে সুখে ও শান্তিতে আছেন। আপনাদের আনন্দ বর্ধনের জন্য আমি একটি বিষয় নিবেদন করব এখন। বিষয়টি কি সেটা আপনি আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবি আছে, ছবি দেখে কিছুটা আঁচ করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, হস্তরেখা বিচার। এই হস্তরেখা বিচারের ওপরে আমি কিছু আলোচনা করব এবং উপস্থাপনা করব। আমি পিকে মৈত্র, আমার একটা ছোট্ট ডিগ্রি আছে শাস্ত্রী সামুদ্রিক। অনেকে জানেন সামুদ্রিক মানে হচ্ছে হাতের রেখা চিহ্ন সহ দেহের নানা চিহ্ন বিচার করে ভাগ্য বলা। এখন ভাগ্য কে না জানতে চায়? সকলেরই ইচ্ছা তার জীবনটা কেমন যাবে, সে কেমনভাবে জীবন অতিবাহিত করবে, কোন কাজ সে পাবে, পড়াশোনা কতখানি হবে, নানা কিছু তার জানতে ইচ্ছা করে এবং অনেকেই এই জানার জন্য বইও পড়ে ফেলে অনেকটা। কিন্তু ব্যস্ততার জন্য এবং এই গতিমান সমাজে বই পড়ে কোনো বিষয়ে পটু হওয়ার আগেই তাকে কর্মজগতে বা পড়াশোনার জগতে অনেক সময় নিবেদন করতে হয় বা ব্যয় করতে হয়। তার ফলে তাদের পুরো বইটা হয়ে ওঠে না, শখ থাকলেও তাদের শেখা হয়ে ওঠে না। আমি 50 বছরের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি হস্তরেখার কিছু যথার্থতা আছে এবং নিপুণভাবে অভিজ্ঞতা অর্জন করলে এই বিদ্যা দ্বারা আপনি সকলকে তাক করে দিতে পারেন হাতের রেখা থেকে ভবিষ্যৎ বলে বা বর্তমান বলে বা অতীত বলে। এই সামুদ্রিক শাস্ত্রটি অতি নিরস ও সামান্য জটিল, এই কারণে সকলে আয়ত্ত করতে পারে না। আয়ত্ত করতে গেলে তাকে পড়াশোনা তো করতেই হবে কন্টিনিউয়াসলি, তার সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে এবং এই প্র্যাকটিসটা ভীষণ প্রয়োজন। কারণ হাতের রেখা পৃথিবীর সমস্ত মানুষের একই স্ট্রাকচারের, একই রকম দেখতে হলেও তারতম্য আছে, সূক্ষ্মতম তারতম্য আছে। এই সূক্ষ্মতম তারতম্য বিচার করলেই বোঝা যাবে তার ভাগ্যটা কেমন, আপনি এবং সেটা বলে দিতে পারবেন। এইটা নির্ভর করছে আপনার অতীতের কেমন অভিজ্ঞতা আছে। নাস্তাদামুস থেকে শুরু করে কিরো এবং অনেক অভিজ্ঞ ও বিখ্যাত লোক পৃথিবীতে হস্তরেখা বিচার বিবেচনা করে বিখ্যাত হয়ে গেছেন, যশ অর্জন করেছেন, অনেকে তো অর্থ অর্জনও করেছেন। আপনিও সেটা পারেন, সকলেই পারে। কিন্তু মানুষ এত গতিময় হয়ে গেছে যে এক জায়গায় বসে বই পড়ে সব কিছু রপ্ত করা বড়ই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই হস্তরেখা বই থেকে বার করে এই বিদ্যাটাকে আমি নেট দুনিয়ায় ছড়িয়ে দেব, যাতে আপনার হাতের মুঠোয় যে সেলফোনটি থাকে সেইটা দেখেই বা আপনারা রপ্ত করতে পারবেন আপনার অবসর সময়ে বা যখন আপনি গাড়িতে চাপেন বা জার্নি করেন সেই সময়ে। এর ফলে কি হবে, আপনি আপনার যে সুপ্ত বাসনা ছিল, আপনি এই রহস্যটা ভেদ করবেন হাতের রেখার, সেইটা পূরণ হবে। আপনারা সকলেই জানেন ইংরেজিতে হস্তরেখাকে বলা হয় পামিস্ট্রি। পামিস্ট্রি মানে পাম এবং মিস্ট্রি মানে রহস্য। এই রহস্য উদ্ঘাটন করা যায়। রহস্য উদ্ঘাটন করলে প্রতিটি মানুষের জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎও বলে দেওয়া যায় খুব সুন্দরভাবে। বিশেষত আমি যেমন শুরু করেছিলাম, যারা পড়াশোনা করছে বা ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করবে তাদের কিভাবে চললে সুবিধা হবে বা তাদের গাইডেন্স দেওয়ার জন্য। আমি সেইভাবে প্রফেশনাল জ্যোতিষ নই, কিন্তু আমি দেখেছি তাদের গাইডেন্স দেওয়ার পরে তারা তো ভালো চাকরি পেয়েছে, যথাযথ জায়গায় পোস্টিং পেয়েছে এবং ভালো পড়াশোনা করে উন্নতি লাভ করেছে। এখন সেলফোন তো সকলের হাতেই থাকে। সেলফোন আপনি যখন অবসর সময় সেলফোন বার করে আপনি আমার এই চ্যানেল থেকে চ্যাপ্টারগুলো বার করে আপনি পড়তে পারেন। আমার এই জ্যোতিষের
এই হস্তরেখার বিদ্যাটি আমি আপনাদের নিবেদন করব প্রশ্ন উত্তরে। এইটাই প্রথম, বাংলা ভাষায় এই প্রথম প্রশ্ন ও উত্তরে। আমার অভিজ্ঞ ছাত্রছাত্রী তারা আমাকে প্রশ্ন করবে আর আমি তার যথাযথ উত্তর দেব। প্রশ্ন উত্তরে হলে হয় কি, আপনাদের একটা ইন্টারেস্ট গ্রো হয় যে এই প্রশ্নটা করলো, আচ্ছা এর উত্তর কি হবে। তার ফলে আপনাদের হৃদয়ঙ্গম করতে সুবিধা হয়। হাত দেখা বহু লোকেরই ইচ্ছা থাকে কিন্তু হয়ে ওঠে না। ভবিষ্যতে আপনারা যারা এই বিদ্যা রপ্ত করে যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠবেন, আপনি যশও পাবেন, অর্থপ্রাপ্তি হবে এবং তার ফলে আপনাদের যথেষ্ট প্রশান্তি আসবে, মনের একটা শান্তি আসবে যে হ্যাঁ আমি একটা বিদ্যা শিখলাম। আজ আমরা চতুর্থ পরিচ্ছেদে আছি। এর আগে আমরা তৃতীয় পরিচ্ছেদে কী কী আলোচনা করেছি তা একটু রিভিউ করে নিই। হাতে গ্রহগণের ক্ষেত্র, রেখা সম্বন্ধে পরিচিতি, বিভিন্ন চিহ্ন এবং ক্ষেত্রের অর্থ। এখন এই চতুর্থ পরিচ্ছেদে আমরা এখন আলোচনা করব রেখার বর্ণ, রেখাদের অর্থ, অনুরেখা, মার্শাল রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, সলোমন বন্ধনী, ভাগ্যরেখা, রবি রেখা, ভায়োলা শিভা ও অন্যান্য ইম্পর্টেন্ট রেখা নিয়ে আমরা আলোচনা করব। স্যার, স্থানগুলির অর্থ এখন বেশ বুঝেছি। এবারে আগে যে সকল রেখা এবং চিহ্নের উল্লেখ করেছেন তাদের অর্থ জানতে আমার বেশ ইচ্ছে করছে। রেখা ইত্যাদির বর্ণনা করবার পূর্বে একটা কথা আমি তোমাদের বলে রাখি, রেখার বর্ণ বিশেষ আবশ্যকীয় জ্ঞাতব্য বিষয়। মনে রাখবে যে লাল বর্ণের রেখা কৃতকার্যতা, সরলতা ও এবং দানশীলতার পরিচায়ক। কালো বর্ণের রেখা নিরানন্দ ভাব, ক্ষমা বিমুখতা এবং সন্দিগ্ধ মনের পরিচায়ক। দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তির রেখা কালো রঙের হলে নিষ্ফলতা যেন সর্বদাই তার পশ্চাতে পশ্চাতে চলে। তাই নাকি? রেখার রঙের উপর ফলাফল এতটা নির্ভর করে? তা জানতাম না। আপনার মুখ হতে যতই বাণী শুনছি ততই আমার বিস্ময় বাড়ছে। এখন বলুন, আয়ুরেখা কাকে বলে? এর লক্ষণই বা কি? বৃহস্পতির ক্ষেত্রে নিচু দিয়ে গোল হয়ে এই বেষ্টনী দিয়ে রাখলে এটাকে আয়ুরেখা বলে। তবে এর আগে দু চারটে কথা আরও আমি বলে রাখি। দেখো, যারা কৃষ্ণকায় ব্যক্তি তাদের হাতের রেখা লাল বর্ণের হতে পারে এবং যাদের ফর্সা গৌরবর্ণ লোকের হাতের রেখা কালো বর্ণেরও হতে পারে। অতএব মনে করো না যে ফর্সা লোকের রেখা ফর্সা হবেই কিংবা কালো লোকের রেখা কালো হবেই। আশা করি আমার এই কথা বলবার তাৎপর্য উত্তররূপে তুমি হৃদয়ঙ্গম করেছ। এখন আয়ুরেখা সম্বন্ধে শোনো। যে রেখাটি বৃহস্পতির ক্ষেত্রের নিচু থেকে অঙ্গুষ্ঠার এবং তর্জনীর মধ্য দিয়ে শুক্রের ক্ষেত্রে প্রাচীরের মতো যে গোল হয়ে গেছে, এইটাকে বলা হয় আয়ুরেখা। সুস্পষ্ট আয়ুরেখা দীর্ঘ জীবন এবং সাধু প্রকৃতির পরিচায়ক।
এই আয়ুরেখা সম্বন্ধে আপনি কি আর কিছু বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো, অনেক কিছু বলার আছে, পরপর বলে যাচ্ছি। মনে রেখো, আয়ুরেখা কালো অথচ মোটা হলে শারীরিক পীড়া, শঠতা, রোষ প্রবণতা বোঝায়। একটু একে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে এরকম মোটা হলে। তাহলে কি বলেছিলাম? শারীরিক পীড়া, শঠতা এবং রোষ প্রবণতা বোঝায়। আয়ুরেখা শেকলের মতো হলে শারীরিক পীড়া বোঝায়। আয়ুরেখাটা যদি ধরো শেকলের মতো হলো, শেকলের মতো কিরকম? আয়ুরেখা যদি মাঝখানে ভাঙা থাকে তাহলে উৎকট পীড়া বোঝায়। কবে অসুখটা হবে এর উত্তরে এইটুকু বলবো, যে বয়সে ভগ্ন হয়েছে সেইটি পীড়ার বয়স। অর্থাৎ শিরোরেখা যদি মনে করো এইখানটা ভাঙে, এই জায়গাটা যদি ভগ্ন থাকে, তাহলে এই পিরিয়ডের একটা ইয়ার আছে। অর্থাৎ এখান থেকে এই অবধি যদি 100 বছর ধরি, এটা হচ্ছে 45 বছর বয়স। তো এই যে ভগ্ন জায়গাটা 45 বছর বয়সে উৎকট পীড়া হবে। আরেকটি জিনিস মনে রেখো, ভগ্ন চিহ্নটি এক হাতে থাকলে আরোগ্য লাভ হবে, রিকভারি হয়ে যাবে। আর যদি দু হাতেই ঠিক এই পিরিয়ডে রেখাটি ভগ্ন থাকে, তাহলে মৃত্যুর সম্ভাবনাই বেশি। পরের ব্যাপারটা হচ্ছে, যদি কোনো রেখা শুক্রের ক্ষেত্র থেকে উঠে আয়ুরেখা এবং শিরোরেখা ভেদ করে হৃদয় রেখা পর্যন্ত যায়, তাহলে আত্মীয় বিয়োগ বুঝতে হবে। কিরম হলো ব্যাপারটা? শিরোরেখা, হৃদয় রেখা ঠিক এর পাশ দিয়ে শিরোরেখা, আর এইখান থেকে একটা রেখা যায়, এটা হচ্ছে হৃদয় রেখা। যদি এইটাকে ক্রস করে, এইভাবে এটাকে ক্রস করে, এইটাকে ভেদ করে, এইটাকে ভেদ করে, তাহলে আত্মীয় বিয়োগ হবে। যখন একটি সরলরেখা আয়ুরেখা থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে যায়, এতে উন্নতি হয়। দেখো, এটাকে বুঝি, এটা মুছে দিচ্ছি আমি। এটা খুব ভালো রেখা। এই যে বৃহস্পতির ক্ষেত্র, আমি এইটাকেও মুছে দিচ্ছি, এটা থাকলো না মনে করো। হ্যাঁ, এখন আয়ুরেখা থেকে, সাধারণত আয়ুরেখা থেকে উঠে এই রেখা যদি এই বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে উন্নতি, আর্থিক এবং অন্যান্য সব প্রকার বোঝায়। আবার এই রেখাটা যদি শনির ক্ষেত্রে যায়, তাহলে ব্যবসায় উন্নতি হয়। সিমিলারলি যদি কোনো রেখা শনির ক্ষেত্রে যায়, এটা থাকতে পারে, নাও থাকতে পারে। হয় শুধু এই রেখা থাকতে পারে, অথবা শুধু এই রেখা থাকতে পারে, আবার দুটোই থাকতে পারে। যখন শনির ক্ষেত্রে অবধি যায়, তাহলে ব্যবসায় উন্নতি, অর্থ এবং মান সম্ভ্রম বোঝায়। খুব মনে রাখবে, এই রেখাগুলো খুব ইম্পর্টেন্ট। মানুষের উন্নতিতে, সম্ভ্রম বৃদ্ধিতে, অর্থ এবং সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই রেখাগুলো খুব কাজ দেয়। আবার রবির ক্ষেত্রে গেলে যশ এবং অর্থ সূচনা করে। সিমিলারলি এখান থেকে, সাধারণত এখান থেকে হয় না,
আর একটু উপর থেকেই হয়। ধরে নিই রবির ক্ষেত্রে তোমাকে দেখাচ্ছি। এখান থেকে কোনো রেখা যদি রবির ক্ষেত্রে যায়, তাহলে যশ এবং অর্থ সূচনা করে। আর বুধের ক্ষেত্রে গেলে আয়ুরেখা থেকে কোনো রেখা যদি বুধের ক্ষেত্রে যায়, তাহলে সাহিত্য কিংবা ব্যবসায় থেকে অর্থ এবং খ্যাতি উভয়ই বোঝায়। বুঝতে পারলে আয়ুরেখা থেকে রেখা যদি ঊর্ধ্বমুখী হয়, এর কতগুলো অ্যাডভান্টেজ আছে এবং খুব ভালো ফল দেয়। আয়ুরেখার শুরুতে শিরোরেখা এবং হৃদয়রেখা মিলন অতীব দুর্ভাগ্যের পরিচয়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ধরা যাক এইখান থেকে আয়ুরেখা শুরু হলো, ঠিক এইখান থেকে যদি লেগে গিয়ে শিরোরেখা শুরু হয়, আর এইখান থেকে যদি হৃদয় রেখা গিয়ে এর সাথে মেলে, তাহলে এর রেজাল্টটা কিন্তু ভালো হয় না। এতে দুর্ভাগ্য হয়, এর ফলে মৃত্যু হতে পারে। কাজেই এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। আয়ুরেখা যদি অঙ্গুষ্ঠ থেকে ওঠে, তাহলে কি রেজাল্ট হয়? আয়ুরেখা এইটা হচ্ছে অঙ্গুষ্ঠ, অর্থাৎ বুড়ো আঙুল। আমরা দেখিয়েছি আয়ুরেখা এখান থেকে উঠেছে, সাধারণত এখান থেকেই ওঠে, কিন্তু এটা যদি এইখান থেকে ওঠে, তাহলে নিঃসন্তান যোগ বোঝায়। তবে এই নিয়মটা পুরুষ মানুষের ক্ষেত্রে খাটে। আচ্ছা স্যার, করতলে দুটি আয়ুরেখা হতে পারে কি? যদি হয় তার অর্থ কি? দুটো আয়ুরেখার কথা যা বলছো খুবই কম দেখা যায়। একটি আয়ুরেখা অপরটি আয়ুরেখার সমান্তরালভাবে থাকে, কিন্তু ভেতর দিকে অর্থাৎ শুক্রের ক্ষেত্রের দিকে থাকে। এতে দেখো, এটা আয়ুরেখা, ডাবল আয়ুরেখা এর ভেতর দিক থেকে থাকে। তো এই যে সমান্তরাল রেখা যদি থাকে, তাহলে স্বাস্থ্য খুব ভালো থাকে এবং সেটা উপভোগ্য হয় এবং এই কোনো স্ত্রী সম্পত্তির অধিকারী হয়। এই রেখাটার একটা বিশেষ নাম আছে, এটা হচ্ছে মার্শাল রেখা। এই সম্বন্ধে কিছু বলার আছে। ধরে নেওয়া যাক এইখানে কেটে গেছে, এইখানে যে কেটে গেছে, এইখানে পীড়া হতে পারে, অসুখ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, মৃত্যু ভয় হতে পারে। কিন্তু যেহেতু এর প্যারালাল রেখা রয়েছে, এর প্রোটেকশন রয়েছে, খুব একটা কিছু করতে পারবে না। আবার অনেক সময় দেখা যায় শুটিং লাইন, সাধারণত শুক্রক্ষেত্র থেকে যে সমস্ত লাইন এইদিকে আসে, সেগুলো যদি এইখানে এসে বাধা পায়, তাহলে যে সাধারণত আমরা বলি রাহুর প্রভাব অর্থাৎ ডিস্টারবেন্স লাইন, সেটা হয় না, যেহেতু এই স্বাস্থ্যক্ষেত্রে এটা লাগিয়ে রেখেছে, এই অবধি আটকে দিয়েছে। কিন্তু এগুলো যদি ভেদ করে চলে যায়, তাহলে ডিস্টারবেন্স লাইনগুলো খুব ক্ষতি করে, খুব অসুবিধার সৃষ্টি করে
এগুলো বলা হয় চলতি ভাষায় রাহুর প্রভাব। একে মার্শাল রেখা বলে কেন? এই রেখা হাতে থাকলে কি জাতক লড়াকু হয়? অনেকটা সেই রকম বডিগার্ডের মতো এই রেখাটা জাতককে বিপদ থেকে রক্ষা করে। শিরোরেখা কাকে বলে? এর লক্ষণই বা কি? আমরা আগেই বলেছি, এই স্থান থেকে অর্থাৎ বৃহস্পতির তলা থেকে যে রেখাটা এইভাবে আসে সেটাকে বলে আয়ু রেখা। এখন ঠিক এইটার থেকে একটু ফাঁক করে একটা রেখা একটু নিচুর দিকে আসে, অথবা এই রেখাটা নিচুর দিকে না আসলেও একটু উপর দিকেও চলে যায়। এটাকে বলা হয় শিরোরেখা বা হেডলাইন। যে রেখা এই শিরোরেখা সম্বন্ধে কিছু জানবার আছে স্যার? হ্যাঁ, অনেক কিছু জানবার আছে। শিরোরেখা খুব ইম্পর্টেন্ট একটা লেখা। শিরোরেখা যদি মোটা এবং কালো হয়, যত কর্মকুণ্ঠ হয়, সে ব্যক্তি যকৃৎ সম্বন্ধীয় পীড়ায় কষ্ট পায়। যকৃৎ মানে লিভার ট্রাবল। দেখো, এটা যদি রংটা কালো হয় আর একটু মোটা হয়, অর্থাৎ স্ট্রেট লাইন নয়, মোটা এবং কালো হলে কাজ করতে ইচ্ছা করে না এবং যকৃৎ বা লিভার ট্রাবল হয়। শিরোরেখা শিকলের মতো হলে কি হয়? জাতক চপল স্বভাবের হয়। শিকল কেমন? চপল স্বভাবের হয়। শিরোরেখা যদি ভাঙা থাকে, এখানে কাটা থাকে, তাহলে মাথায় আঘাতের সম্ভাবনা, এবং এর ফলে যদি দুটো হাতেই থাকে এই রেখাটা এরকম ভগ্ন, তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এইটা নিয়ে আরও অনেক কিছু বক্তব্য আছে। শিরোরেখা যারা অল্প বয়সে স্ট্রাগল করে, আর্থিক সাপোর্ট তেমন না পায়, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়, তাদের এই ধরনের পরিস্থিতি আসে। এবং শনির ক্ষেত্রে নিচে যদি এরকম একটা জব চিহ্ন হয়ে যায়, তাহলে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়, খুব দুশ্চিন্তাগ্রস্ত। এই দুশ্চিন্তাগ্রস্ত সারা জীবন বহন করে বেড়াতে হয়। তারপরে যদি লাইনটা শুরু হয় তাহলে তার রিকভারি হয় এবং যা সে লস করেছে সেটা ফেরত পায়। এবং সে যদি এই রেখাটা যদি আপনি চাঁদের দিকে নেমে যায়, তাহলে তার সারা জীবনের আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে, অর্থ অগ্রগতি হবে এবং তার ভালো বাড়িঘর হবে, স্ত্রী হবে, সন্তানাদি হবে। যদি এই রেখা যদি এখান থেকে একটু ওপর দিকে ওঠে, তাহলে বুঝতে হবে তাদের পারিবারিক ব্যাপারে সম্পত্তি নিয়ে বিবাদ বা তা নিয়ে তাকে মাথা ঘামাতে হবে এবং যথেষ্ট সময় ব্যয় করতে হবে। এই শিরোরেখা যদি কেবলমাত্র এই স্থান অবধি আসলো, এটা হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্র যদি অবধি আসে, তাহলে অকাল মৃত্যু বোঝায়। যদি দুটো হাতে থাকে, তাহলে এই ঘটনাটা অবশ্যম্ভাবী। অর্থাৎ শিরোরেখা পুরোটা না এসে শনির ক্ষেত্রে থেমে গেল। শিরোরেখা যদি এসে সরাসরি এই একদম ধারে চলে আসে, তাহলে জাতক নীচ মন এবং কৃপণ স্বভাবের হয়। এখান থেকে একটা হৃদয় রেখা আঁকা যাক। এই শিরোরেখা যদি
এই শিরোরেখা যদি হৃদয় রেখার নিকটে থাকে তাহলে জাতকের হার্ট এবং যকৃতের পীড়া হতে পারে। এছাড়া জাতক লোভী এবং আত্মপ্রশংসা প্রিয় হয়। এটা হচ্ছে হৃদয় রেখা। এখন এই শিরোরেখা যদি হৃদয় রেখা থেকে দূরে হয় তাহলে জাতক সাধু প্রকৃতি এবং সমবেদনাপূর্ণ হয়। আগেই বলেছি এইটা যদি শেষ দিকে গিয়ে দুভাগে ভাগ হয়, ফ্র্যাকশন হয়, তাহলে বুঝতে হবে জাতক সাহিত্য এবং সমালোচনা প্রিয় হয়। এই শিরোরেখা যদি বেঁকে এই চন্দ্রের ক্ষেত্রে আসে, এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। শিরোরেখা বেঁকে যদি চন্দ্রের ক্ষেত্রে আসে তাহলে জাতক শিথিল স্বভাবের হয়, কাল্পনিক হয়, পদ্য লিখতে পটু হয়, গুহ্যবিদ্যায় পারদর্শী হয়, কিছুটা লুনেটিক বা পাগলের মতো হয়। তার কথাবার্তার সাথে অন্য কারোর কথাবার্তার সাদৃশ্য থাকে না, কিছু অদ্ভুত কথাবার্তা বলে। এরপরে দেখো, মনে থাকবে তো এই ব্যাপারটা, শিরোরেখার কত রূপ। শিরোরেখা যদি চাঁদের ক্ষেত্রে যায়, চন্দ্রের যে লুনেসি অর্থাৎ মস্তিষ্কের যে পাগল ভাব, সেই রকমের একটা আসে, হিস্টেরিয়া আসে এবং নানা রকম চিন্তা ভাবনা, কল্পিতা লেখা, কল্পনাপ্রবণ, প্রচণ্ড কল্পনাপ্রবণ হয়। এরপরে দেখো এই শিরোরেখা যদি এখান থেকে হয়ে মিলে গিয়ে অনেক দূর পর্যন্ত গিয়ে শিরোরেখা যদি এইভাবে বেঁকে, অর্থাৎ আয়ুরেখার সাথে শিরোরেখা শুরু থেকে মিলেছে, কাজে মেলার কারণ হচ্ছে এ নিজের উপর আস্থা রাখতে পারে না, কাজেই শিরোরেখার সাথে গিয়ে হলে জাতক খুব সাবধানতা প্রিয় হয় এবং এর ফলে কি হয়, কোনো কাজে স্টেপ নেবার আগে খুব সাবধানতা নেয় এবং এই সমস্ত কোনটায় কাজ করব কি করবো না এটা করতে গিয়ে বিলম্ব হয়ে যায় এবং সুযোগও নষ্ট হয়। এই সমস্ত আভাসের জন্য আমি আপনার নিকট চিরবাধিত রইলাম। এই অধমের প্রতি আপনার কৃপা যথেষ্ট। কিন্তু একটি কথা আপনার কাছে জানতে ইচ্ছে করছে। কোনো হাতে দেখতে পাই যে শিরোরেখা আয়ুরেখার সঙ্গে আদৌ মিলিত হয় না, উভয়ের মধ্যে ফাঁক থাকে। এর বিশেষ অর্থ কিছু আছে কি? দেখো সাথী, তুমি দেখছি এত দূর চিন্তা ভাবনা করো, জ্যোতিষশাস্ত্রে তোমার অগাধ প্রতিপত্তি দেখে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। কখনো মনে হয় যে তুমি আমার থেকে যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেছ। এটা একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাকে বলতে ভুলে গেছি, এর জন্য আমি খুব লজ্জিত। এটা তোমাকে বলি এই কারণে, এই রেখাটা শিরোরেখা যদি ফাঁক থাকে, এর আগেও অন্য চ্যাপ্টারে আমি এর কিছু আভাস দিয়েছি। শিরোরেখা এবং আয়ুরেখার মধ্যে ফাঁক থাকলে, অর্থাৎ দুটি রেখা যদি মিলিত না থাকে, তবে বুঝতে হবে যে যত অহংকারী, অভিজ্ঞ, অসম সাহসী এবং খামখেয়ালি হয়। তার সাহস এত বেশি যে তাহাকে সাহস না বলে দুঃসাহসে বলা উচিত। আমার এতদিনের প্র্যাকটিসে এক অভিজ্ঞতা আমি জেনেছি, এক জাতকের এটা ফাঁক আছে এবং এখানে একটা ক্রসের মতো রয়েছে। এর ফলে কি হয়, এই জাতক খুব তার্কিক হয় এবং লজিক নিয়ে এবং আইনগত বিষয়ে ভাবনা চিন্তা করে কাজ করে। অর্থাৎ এরা যদি ল পড়ে তাহলে ভালো লয়ার হতে পারে বা ভালো জাজমেন্ট দিতে পারে, জাজ হতে পারে। আচ্ছা, করতলে দুটি সরল রেখা সম্ভব কি? এর লক্ষণই বা কি? হ্যাঁ, তুমি একটু ভুল বললে। দুটো সরল রেখা নয়, দুটো শিরোরেখা, তাই তো?
আচ্ছা, করতলে দুটো শিরোরেখা হতে পারে কি? দেখো, দুটো শিরোরেখা এর পাশ দিয়ে দুটো শিরোরেখা যায়, হতে পারে। এতে বলা হয় ডাবল শিরোরেখা। তো আমার প্র্যাকটিসে আমি বুঝতে পেরেছি, এতদিন দেখেছি যে এই ধরনের শিরোরেখা থাকলে প্রচণ্ড মানসিক ক্ষমতা থাকে তার, যদিও সমস্ত কিছু দুশ্চিন্তা বা সব কিছু থাকা সত্ত্বেও তার ব্রেন খুব অ্যাবজর্ব করে নেয় সব কিছু। আর এই ক্ষেত্রে তার ডাবল চরিত্র দেখা যায়। সে ইকুয়ালি যদি ভালো ভালো লোকদের সাথে মিশে, সে নিচুতলা লোকদের সাথে অবলীলাক্রমে মিশতে পারে। তবে সে কখনো কাউকে ঠকায় না, সে প্যারালাল চিন্তা ভাবনা করে। কোনো বিপদ আসলে প্যারালাল চিন্তা ভাবনা করে। যেমন ধরুন সুভাষচন্দ্র বোস যখন তাই হোক বিমানবন্দর থেকে উনি চলে যেতে চেয়েছিলেন, তখন তার মাথায় 12টা অল্টারনেট প্ল্যান ছিল। এই অল্টারনেট প্ল্যানগুলো সকলের দ্বারা করা সম্ভব হয় না, এটা করা ভালো। এই ধরনের ডাবল শিরোরেখা ঈশ্বরের দান বলা চলে, কারণ প্রচণ্ড কঠোর এবং শক্তিশালী ব্রেন পাওয়ার, এর ফলে সে সমস্ত কাজেই সাকসেস হয়। তবে এরা কখনো দয়ার পরাকাষ্ঠা দেখায়, কখনো বা নিষ্ঠুরতার পরাকাষ্ঠা দেখায়। এরও ফলে তার নিকট নীতি বিষয়ক পরামর্শ পাওয়া যায়। হৃদয় রেখা কাকে বলে স্যার? তার লক্ষণই বা কি? হৃদয় রেখা, এই রেখাটাকে হৃদয় রেখা বলে। এই রেখা, যে রেখাটি বুধের ক্ষেত্রে নিচু থেকে, অর্থাৎ বুধের ক্ষেত্রে নিচু থেকে উঠে বৃহস্পতির দিকে যায়, সেটাকে হৃদয় রেখা বলে। এই রেখাটা খুব সুস্পষ্ট হলে জাতক সরল এবং শান্ত প্রকৃতির হয়। এই রেখা সম্পর্কে আর বিশেষ কিছু বলবেন স্যার? অবশ্যই বলবো, এই রেখা সম্বন্ধে অনেক কিছু বলার আছে। হৃদয় রেখাটি ছোট ছোট রেখা বা ফুটকি দ্বারা ছিন্ন থাকলে প্রণয় বিষয়ে নিরাশ বোঝায়। বুঝতে পারছ? অস্পষ্ট যদি এই ধরনের থাকে ফুটকি তাহলে প্রণয় বা প্রেম প্রীতি ভালোবাসাতে সাকসেস হয় না। এরপরে যদি রেখাটা শেকলের মতো হয়, তাহলে চরিত্রহীনতা বোঝায়। মনে থাকবে, হৃদয় রেখা যদি এরকম হয়, অর্থাৎ তার প্রেমের স্থিতি নেই, সে কোনো জায়গায় স্থির হয় না প্রেমের ক্ষেত্রে, কাজে সে চরিত্রহীনতা বোঝায়। এটার সাথে ব্যাপারটা যদি মিল আছে, ব্যাপারটা দেখো, হৃদয় রেখা এখানে ভেঙে গেছে। যদি হৃদয় রেখা এইভাবে ভেঙে থাকে, যে কোনো জায়গায় হৃদয় রেখার উপরে যে কোনো জায়গায় ভাঙতে পারে, তাহলে খুব মানসিক অবসাদ, মানসিক অশান্তি এবং স্ত্রী জাতির প্রতি ঘৃণা বোঝায়। দেখো কিভাবে ব্যাপারটা দাঁড়ায়। এই ভগ্নটা রয়েছে শনির ক্ষেত্রে, রবির ক্ষেত্রে, রবির ক্ষেত্রের নিচে, কাজেই এর দুর্নাম হবে, সুনাম হবে না এবং অর্থক্ষতি হবে। এই ব্যাপারে তার অশান্তি হবে। তার মধ্যে যদি শিরোরেখাও যদি এইখানে কোথাও জব চিহ্ন থাকে, তাহলে ব্যাপারটা
আরও গুরুতর হয়ে দাঁড়ায়। আবার যদি বুধের ক্ষেত্রে ভাঙা থাকে তাহলে ব্যবসায় ক্ষতি এবং সেই জন্য মানসিক অশান্তি। যদি শনির ক্ষেত্রে থাকে তাহলে শনির যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোর জন্য তার মানসিক অশান্তি হবে। এরপরে হৃদয়রেখা, শিরোরেখা এবং আয়ুরেখা, তুমি আগেই বলেছি আমি। আবার বলছি, যেহেতু হৃদয় রেখার কেস হচ্ছে, অলরেডি এখানে শিরোরেখা আয়ুরেখার সাথে মিলে রয়েছে, আবার এই রেখাটা গিয়ে আবার গিয়ে একেবারে এর সাথে মিলে গেল। তাহলে এটাকে কি বুঝবো? এটাকে বুঝবো অপঘাতে মৃত্যু, এবং যদি দুটো হাতেই এটা থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় যে মৃত্যুর অবশ্যম্ভাবী। এরপরে ভালো কথা বলা যাক। এটা হচ্ছে বৃহস্পতি ক্ষেত্র। দেখো, এই হৃদয় রেখা যদি শেষ দিকে এইভাবে গেল শনির ক্ষেত্রে আর এইদিকে গেল বৃহস্পতির ক্ষেত্রে, এর রেজাল্টটা খুবই ভালো। অর্থাৎ দিন দিন উন্নতি এবং শ্রীবৃদ্ধি বোঝায়। আর উপরটা হচ্ছে হৃদয় রেখা। শিরোরেখা এবং হৃদয় রেখা যদি দুটো মিলিত হয়ে যায় তাহলে এরা একগুঁয়ে, নির্ভীক এবং বলতে গেলে মাথা পাগল হয়। সাধারণত পাহাড়ি, গোর্খা বা এই ধরনের নেপালি বা এই ধরনের যারা আছে, যারা সেবকের কাজ করে, মুড বয় বা কোনো কারখানার গার্ড হয়, এরা খুব বিশ্বস্ত হয় এইরকম রেখা থাকলে। কাজে এরা একগুঁয়ে হয়। যদি তারা সিকিউরিটির কাজে লিপ্ত থাকে তাহলে কেউ যদি তার ডিস্টার্ব করে তারা একগুঁয়ে হয়ে যেতে পারে, কুকরি চালিয়ে দিতে পারে। কাজে এদের উপর নির্ভর করা যায়, যাদের এই ধরনের রেখা থাকে তাদের উপর নির্ভর করা যায়। এরা খুব সৎ হয়, অন্য দিক থেকে এরা খুব সৎ হয়, কিন্তু তারা ভয় পায় না। সাধারণত যারা মিলিটারি হয় তাদের এরকম হয়তো হতে পারে, কিন্তু এতখানি তো দেখা যায়নি। একটি কথা আমার মনে পড়ছে, এটা সম্বন্ধে আপনাকে না জিজ্ঞাসা করে থাকতে পারছি না। দেখুন, যতদূর মনে করতে পারছি আমার একটি বন্ধুর হাতে হৃদয় রেখা আদৌ নেই। এটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন তুমি তৈরি করেছো। তুমি যতদূর মনে হয় আমার অনেক ক্লায়েন্টের হাত তুমি দেখো, কাজে তোমার এই অভিজ্ঞতাগুলো এসছে, এতে আমাদেরও অভিজ্ঞতা বাড়ছে এবং দর্শকদেরও আমরা অভিজ্ঞতা পরিবেশন করতে পারছি। তুমি যে এটা আরও বিশেষভাবে জানতে চাইছো, এতে আমি খুব খুশি হয়েছি। দেখো, এরা প্রায় কি হয়, হৃদয় রেখা যদি না থাকে, সব রেখা আছে, ঊর্ধ্ব রেখা আছে, শিরোরেখা আছে, কিন্তু হৃদয় রেখাটাই নেই। এতে কি হয়, এরা শর্ট এবং ভক্ত বিটেল হয়। সে লোক হার্টের অসুখে অল্প বয়সে মারা যায়। এই হৃদয় রেখা সম্বন্ধে একটি বিশেষ আবশ্যকীয় কথা আমি বলবো। তুমি কখনো কখনো দেখবে হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রের উপর দিয়ে গিয়ে তর্জনীকে বেষ্টন করে আছে। এর নাম সলোমন বন্ধনী। এর কথা পরে আমরা বিশেষভাবে বলবো।
অর্থাৎ হৃদয় রেখাটা এইভাবে গিয়ে এরপর দিয়ে গিয়ে এইভাবে পেঁচিয়ে রেখেছে। তো এটাকে বলা হয় সলোমন বন্ধনী। এই সলোমনী সম্বন্ধে আমরা পরবর্তীকালে আলোচনা করব। আচ্ছা, আর একটা কথা, এই হৃদয় রেখা দুটো হতে পারে না, এর লক্ষণই বা কি? হ্যাঁ, হৃদয় রেখা দুটো হতে পারে। এরূপ থাকলে জাতকের ঈশ্বর ভক্তি এবং ধর্মানুরাগ হয়। অর্থাৎ এইরকম একটা হৃদয় রেখা এই অবধি গেল, তো ঈশ্বর ভক্তি খুব বেশি হয়, আর হৃদয়টা নির্মল হয়, এরা পজিটিভ মাইন্ডের হয়, এরা মানুষের উপকার করতে ভালোবাসে, এবং এই ধরনের মানুষের সাথে মিশলে মন আনন্দে ভরে যায়। ভাগ্যরেখা কাকে বলে? এর লক্ষণই বা কি? দেখো, এই যে রেখাটা রয়েছে, আমি একটু লাল কালি দিয়ে হাইলাইট করে দিচ্ছি। মাঝখানে যে রেখাটা রয়েছে এটাকে ভাগ্যরেখা বলা হয়। এটা এখন আমি এটার উপর দিয়ে একটু লাল টেনে দিচ্ছি, এটা হচ্ছে ভাগ্যরেখা। একে বলা হয় ফেট লাইন বা ফরচুন লাইন। সুস্পষ্ট ভাগ্যরেখা সুখ, আনন্দ এবং ঐশ্বর্য প্রদান করে। এই কারণে এই রেখা থেকে জাতকের শুভাশুভ ভালো মন্দ সবই জানা যায়। কিন্তু আমি নিজে দেখেছি একটা এর অন্যরকম স্বতন্ত্র ব্যাপার। একজন ভিক্ষা করার জন্য হাত পেতেছিল, তার হাতের শিরোরেখা এই অবধি গেছে। আমি ভদ্রলোকে লম্বা দেখতে এবং তার ক্যারেক্টারিস্টিক শনি গ্রহের মতো। শনি গ্রহের প্রভাব থাকলে যেমন হয় তেমন, হাতটাও লম্বা, ফিলোসফিক্যাল, কিন্তু ভিক্ষা করছে, হাতের রেখা সরল। এর সম্পূর্ণ হাতটা পুরোপুরি আমি দেখতে পাইনি, কাজেই সবসময় ভাগ্যরেখা এরকম সোজা থাকলেই যে সৌভাগ্য হবে তা নয়। অন্য সমস্ত কিছু চর্চা করতে হবে, তার অন্য খারাপ কিছু আছে কিনা দেখতে হবে, দুটো হাত মিলিয়ে। এই রেখা সম্বন্ধে আপনার কিছু বলবার আছে বোধহয়। হ্যাঁ, নিশ্চয়ই বলবার আছে। ব্যাকা বা ভাঙা ভাগ্যরেখা দারিদ্র এবং দুর্দশার পরিচয়, যেটা আমি আগে বলছিলাম। যদি ভাগ্যরেখা ব্যাকা হয় বা ভাঙা থাকে, এখানে ভাঙা আছে, তাহলে দারিদ্র এবং দুর্দশার পরিচায়ক। এখন ভাগ্যরেখা অনেক রকম, শুধু এটা বেসিক ইনফরমেশন দেওয়া হলো, কিন্তু দেখো ভাগ্যরেখা অনেক সময় এই অবধি ওঠে, অনেক সময় এখান থেকে গিয়ে আবার রিপেয়ার করে, অর্থাৎ এই একটা ক্যারিয়ার থেকে চেঞ্জ করে আরেকটা ক্যারিয়ারে যায়, এই ধরনের হতে পারে। কাজে উন্নতির জন্য সে আরও কিছু হতে পারে, ভাগ্যরেখা গিয়ে আরও বাইফার্কেট হয়ে যাবে। যদি সে বৃহস্পতির ক্ষেত্রে যায় উন্নতি আরও বেশি হয়, যদি স্যাটার্নের ক্ষেত্রে যায় আর্থিক উন্নতি হয়, যে কোনো কারণে হোক, চাকরির ক্ষেত্রে হোক, কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে হোক, সরকারি চাকরির ক্ষেত্রে হোক, উন্নতি হতে পারে। ভাগ্যরেখা যদি মনে করো এই ভাগ্যরেখা যদি নিচে এখান থেকে ওঠার কথা না হয়, যদি এখান থেকে ওঠে মাঝখান থেকে, তাহলে
বুঝতে হবে যে জাতক নিজের চেষ্টায় উন্নতি করেছে। এই ভাগ্যরেখা যদি চন্দ্রের ক্ষেত্রের থেকে যদি ভাগ্যরেখাটা ওঠে, তাহলে বুঝতে হবে সাধারণত এরম থাকে না, জিনিসটা এরম থাকে। এই ভাগ্যরেখা কিন্তু এই রেখাটা এইভাবে এসে এইখান থেকে উঠেছে। তাদের বুঝতে হবে এর জীবনের উন্নতি অন্যের মর্জির উপর নির্ভর করে। যদি নাটক, থিয়েটার বা সিনেমা ইত্যাদিতে যথেষ্ট নাম করতে পারে, অর্থাৎ পাবলিককে যদি স্যাটিসফাই করতে পারে, তার উন্নতি অবধারিত। তবে এরকম থাকলে জাতককে চিরকাল খেটে খেতে হবে। এই রেখাটা যদি আয়ুরেখা, আয়ুরেখা কোনটা? এই আয়ুরেখা, এই রেখা যদি আয়ুরেখা থেকে ওঠে, তবে বুঝতে হবে জাতক নিজের চেষ্টায় ধনী হয়েছে। বোঝা যাবে? বোঝা গেল? আমি মুছে ফেলছি। এই আয়ুরেখাটা যদি এখান থেকে উঠে শনির ক্ষেত্রের এই তৃতীয় পর্ব, এটা হচ্ছে থার্ড পাপ, যদি শনির ক্ষেত্রে তৃতীয় পর্ব অবধি যায়, তাহলে জাতক প্রথমে খুব উন্নতি করে পরে অত্যন্ত কষ্ট পায়। এত কষ্ট যে অবশেষে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। তার অনেক কারণ হতে পারে। শেয়ারে টাকা পেতে পারে, পরে আবার শেয়ার খেললো, সে আবার হেরে গেল, বা মানুষের জীবনে কত রকম ঘটনা ঘটে, সেটা হতে পারে। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে জাতক সরকারি চাকরি কিভাবে পেতে পারে, কোন সাইন থাকলে? এখান থেকে একটা ভাগ্যরেখা গেল, এখান থেকে একটা রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে গভর্নমেন্টের বা সরকারের উচ্চ পদ প্রাপ্ত হয়। স্যার, এগুলো অতি বিস্ময়কর। এখন একটি জিনিস আমার জানতে ইচ্ছে হচ্ছে। আমাদের একটি চাকরের হাতে দেখেছি তার করতলে ভাগ্যরেখা আদৌ নেই। এর অর্থ কি? ভাগ্যরেখা হাতে না থাকলে জাতক প্রায়ই নির্ধন এবং ভয় তরাসে হয়। আরও একটি কথা, মাছ মাংসে তার বড় স্পৃহা থাকে না। বুঝেছ? আচ্ছা স্যার, হাতে দুটো ভাগ্যরেখা থাকতে পারে কি? এর লক্ষণই বা কি? হ্যাঁ, অবশ্য হতে পারে, কিন্তু এর ফল বিসদৃশ্য। তুমি হয়তো মনে করবে এরূপ স্থলে অদৃশ্য দ্বিগুণ ফলবে, কিন্তু তা নয়। ভাগ্যরেখা সৌভাগ্য প্রদান না করে দুর্ভাগ্য আনয়ন করে, কেননা ইহাতে জাতকের নৈতিক অবনতি এবং স্বাস্থ্যহীনতা দুইই ঘটে। এই কথাগুলো খুবই আশ্চর্যজনক। আপনার মুখ হতে না শুনলে হয়তো বিশ্বাসই হতো না। এখন রবি রেখা কাকে বলে তা বলুন। এর লক্ষণই বা কি? রবি রেখা সম্বন্ধে আগের চ্যাপ্টারগুলোতে অনেকবার অনেক কিছু বলেছি। এই রেখাগুলোকে একটু রিপেয়ার করে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে হৃদয় রেখা, এটা হচ্ছে শিরোরেখা, ঠিক আছে? কারো
এই রেখা থেকে জাতকের অর্থ, মান, সম্ভ্রম সবই বোঝায়। এই রেখার আরেকটি নাম হচ্ছে লাইন অফ ব্রিলিয়ান্সি, অর্থাৎ দীপ্তি কররেখা। একে দীপ্তিকর রেখা বলে কেন, দয়া করে বলবেন কি? এই রেখার প্রয়োজনীয়তা ভাষায় ব্যক্ত করা যায় না। কোনো ব্যক্তির হাতে রবি রেখা যদি না থাকে, অন্যান্য শুভ লক্ষণ থাকলেও, কিংবা সেই ব্যক্তি দক্ষ এবং কর্মক্ষম হলেও জীবনটা দীপ্তিহীন হয়। তার জীবন অন্ধকারেই কাটে, অর্থাৎ প্রায়ই উন্নতি করতে পারে না। এই কারণেই এই রেখাটি দীপ্তি কররেখা বলে। এই দীপ্তি কররেখা যখন এত আবশ্যকীয়, তখন এর সম্বন্ধে নিশ্চয়ই কিছু শুনবার আছে। ঠিক বলেছ, শোনো। এই রবি রেখা উভয় হাতে ভগ্ন থাকলে জাতক দশকর্মান্বিত হয়, কিন্তু কোনো কর্মে পারদর্শী হয় না। কীরকম? রবি রেখা আসলো, এখানে ভঙ্গ হলো। যদি দুটো হাতেই থাকে তাহলে সব কর্মেই করতে পারে, কিন্তু পারদর্শী হয় না। এই রেখা যদি আয়ু রেখা থেকে ওঠে, এই রেখা আয়ু রেখা থেকে যদি ওঠে, তাহলে সাহিত্য, কলাবিদ্যা বা নাটক প্রভৃতি থেকে যশ লাভ করে। এই রেখা যদি চন্দ্রক্ষেত্র থেকে ওঠে, এই যে চন্দ্রক্ষেত্র, এই রেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠে এই অবধি গেল, তাহলে অপরের সাহায্যে জাতকের যশ ও মান লাভ হয়। ঠিক আছে, অপরের সাহায্য অর্থাৎ আগেই বলেছি, যাত্রা, নাটক, থিয়েটার বা এই সমস্ত কিছু, বা অন্য কেউ সাপোর্ট করলে, কারোর সাহায্য নিয়ে এসে উন্নতি করতে পারে। এবং হবেও, যেহেতু চন্দ্রের থেকে উঠেছে, তার নিশ্চিন্তে যে কেউ না কেউ তাকে সাহায্য করবে। এই রেখা যদি হৃদয় রেখা থেকে ওঠে, সাহিত্য বা কলাবিদ্যার সাহায্যে ধন এবং যশ লাভ হয়। এই বিষয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা কিছু অ্যাড করব। এই রেখা যদি এই যে হৃদয় রেখা এখান থেকে যদি ওঠে, তাহলে সাহিত্য বা কলাবিদ্যার সাহায্যে ধন এবং যশ লাভ হয়। ঠিক আছে, এটা হচ্ছে হৃদয় রেখা। কিন্তু এর তলায় যদি এইখানে এসে যদি একটা ত্রিভুজ চিহ্ন হয়, তাহলে তার টেকনিক্যাল বিষয়ে খুব নলেজ থাকবে, আগ্রহ থাকবে, ভালো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হোক বা যে কোনো ড্রয়িং হোক, যে কোনো স্কেচ হোক, সে করে দিতে পারবে। আবার এই রেখার এখানে একটি জপ চিহ্ন থাকলে তার বিনা কারণে বদনাম হবে, অর্থ ক্ষয় হবে, এবং কোনো মহিলার কারণে তার বদনাম হবে। মনে রাখেন, এই রবি রেখা যদি এই অবধি আসে, তাহলে তার যশ হবে প্রচণ্ড। সে লটারির মতো অন্য কোনো সোর্স থেকে প্রচুর টাকা পয়সা পেতে পারে। যদি ডাবল রবি রেখা হয়, তাহলে লক্ষ্মী অচলা হয়ে থাকে, ভালো সুনাম করে, ভালো নেতা হতে পারে, হিরো হতে পারে, 10টা লোক তাকে চিনতে পারে। স্যার, আপনি যে সমস্ত কথা শোনালেন তার জন্য আমি কৃতার্থ হলাম। আপনি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। এই রবি রেখা দুটো হতে পারে কি, আর এর লক্ষণই বা কি? হ্যাঁ, এমনি আগেই বলেছি, রবি রেখা দুটো তো হয়। এই রবি রেখা তোমাকে আগেই বলেছি, কি বলেছি দেখো মনে করে।
এই মা লক্ষ্মীর কৃপার পরিচায়ক, এছাড়া আর কিছু নয়। মা লক্ষ্মী এইরকম সহায়তা করবে, ভালো গান বাজনা করতে পারবে, 10টা লোকের কাছে সুনাম পাবে এবং 1000 লোকের মধ্যে জাজ্জল্য থাকবে। 1000 লোক, লক্ষ লক্ষ লোক তাকে চিনতে পারবে। সে তার মুখটা ভিড়ের মধ্যে তার চিনতে পারবে লোকে। স্বাস্থ্যরেখা কাকে বলে স্যার? এর লক্ষণই বা কি? স্বাস্থ্যরেখা হচ্ছে শুক্রের ক্ষেত্রে ভেতর থেকে যে লাইন এসে হৃদয় রেখাকে ভেদ করা যায় তাকে স্বাস্থ্যরেখা বলে। অ্যাকচুয়ালি এটা একটু নিচু থেকে উঠবে, অর্থাৎ স্বাস্থ্যরেখাকে স্পর্শ করবে না, এবং এটা বুধের ক্ষেত্র অবধি যায়, তাকে স্বাস্থ্যরেখা বলে। এই রেখা সম্পর্কে কিছু জানবার আছে কি? হ্যাঁ, এই রেখা সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। এটা আয়ুরেখা থেকে পৃথক হলে, অর্থাৎ আয়ুরেখা থেকে যদি স্বতন্ত্র থাকে, আলাদা থাকে, তাহলে দীর্ঘজীবী হয়। করতলে যদি এই রেখা না দেখা যায়, বুঝতে হবে যে জাতক ধাড়িবাজ বা বাচাল হয়। এই রেখা থাকে, খুব সুপ্তভাবে থাকে, সকলেরই থাকে, ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায়। আচ্ছা, দুটি স্বাস্থ্যরেখা হাতে পাওয়া যায় কি? এর লক্ষণই বা কি? দুটি স্বাস্থ্যরেখা খুব একটা দেখা যায় না, তবে সৌভাগ্যক্রমে কারো হাতে থাকলে বুঝতে হবে সে ব্যক্তি নির্মল চরিত্র, স্বাস্থ্যবান এবং ধনবান হবে। ভায়া লাসিবা কাকে বলে স্যার? এর লক্ষণই বা কি? যে রেখা স্বাস্থ্যরেখার সমান্তরভাবে গিয়ে বুধের ক্ষেত্রে যায় তাকে ভায়ালা শিবা বলে। দেখো, এই একটা রেখা সমান্তরালভাবে গিয়ে বুধের ক্ষেত্রে গেছে, এটাকে ভায়ালা শিবা বলা হয়। এই রেখা খুব স্পষ্ট এবং অভগ্ন থাকলে জাতক দীর্ঘায়ু হয় এবং চিরকাল সুখ ভোগ করে। এই রেখা সম্বন্ধে বিশেষ কিছু জানবার আছে স্যার? এই রেখা সম্বন্ধে কেবলমাত্র একটি কথা জানবার আছে। এই রেখা বরাবর সোজাভাবে বুধের ক্ষেত্রে গেলে জাতক প্রসিদ্ধ বাগ্মী হয়। বুঝতে পেরেছ? অর্থাৎ ভালো লেকচার দিতে পারে, ভালো বক্তব্য রাখতে পারে, খুব কথার ক্ষমতা থাকে, কথা বলার। শুক্র বন্ধনী কাকে বলে? এর লক্ষণই বা কি? যে রেখা বৃহস্পতি ক্ষেত্র থেকে উঠে অর্ধমণ্ডলভাবে বুধের ক্ষেত্র পর্যন্ত যায় তাকে শুক্রবন্ধনী বলে, গ্রিল অফ ভেনাস। তোমাকে এর আগেও তোমাদের বলা হয়েছে, আবার বলে দিচ্ছি। সাধারণত এইখান থেকে উঠে এই অবধি যায়, এইটাকে বলা হয় শুক্রবন্ধনী। এই রেখা সুস্পষ্ট থাকলে জাতকের লিখবার ক্ষমতা থাকে, বিশেষ করে সাহিত্য সম্বন্ধে তার অসাধারণ প্রতিভা এবং কর্তব্য বিষয়ে জ্ঞানও বর্তমান থাকে। কেবল তাই নয়, আধ্যাত্মবাদ এবং তন্ত্রশাস্ত্রেও সে ব্যক্তির বিশেষ অনুরাগ জন্মায়। ধর্মে মতিগতিও তার খুব প্রবল হয়।
এই কথাগুলো মনে রেখো। আমি তোমাদের কিছু কেস স্টাডি করতে দেব, তার মধ্যে এই সমস্ত সাইন থাকবে, তোমাদের উত্তর দিতে হবে যে ঠিকঠাক তোমরা শিখেছো কিনা জানার জন্য। বন্ধুরা, আশা করি ভালো আছেন। পঞ্চম পরিচ্ছেদে যেটা থাকবে সেটা হচ্ছে শুক্রবন্ধনী, সলোমন বন্ধনী, শনি বন্ধনী, প্রত্যক্ষ দর্শন রেখা, বিবাহ রেখা, সন্তান রেখা, পার্শ্বরেখা, আয়ু বন্ধনী, সমতল ক্ষেত্র ও হস্ত চতুষ্কোণ। একটি অতি প্রয়োজনীয় কথা আপনাদের বলে রাখি, আমার এই কোর্সটি 9টি পরিচ্ছদে বিভক্ত এবং বহু পরিচ্ছেদ বা চ্যাপ্টার আমি এক জায়গায় করে 9টি চ্যাপ্টারে ভাগ করেছি। প্রত্যেকটা চ্যাপ্টার বিশেষ বিশেষ সাবজেক্টের উপরে বিস্তার করেছে। প্রতিটি চ্যাপ্টার পড়লে এবং আগের চ্যাপ্টারের লিঙ্ক রাখলে আপনাদের এই বিদ্যা রপ্ত করতে খুব সুবিধা হবে, যাতে আপনারা ভবিষ্যতে যখন রেফার করবেন বা অন্য চ্যাপ্টারে কী লেখা আছে সেটা জানতে চাইবেন, তার ফলে আপনাকে সেই লিঙ্কটা বা সেই চ্যাপ্টারটা আপনাকে খুঁজে বার করতে হবে, যাতে আপনি চ্যাপ্টারটা খুব সহজে পান এবং আপনার কাছে যদি সহজে চলে আসে। তার জন্য আপনাদের একটা অনুরোধ রইল, আপনারা তো লাইক করবেনই, অন্তত সাবস্ক্রাইবও করবেন। আপনি তো ভালোভাবে জানেন ইউটিউবে কোনো কিছু আসে এবং চলে যায়, সেটা কবে ফিরে আসবে আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি ঘন ঘন একই চ্যানেলে সব কিছু দেখেন বা বারে বারে, তাহলে ইউটিউবের চ্যানেলের যে কর্মকর্তা বা সিস্টেম যে করে রেখেছে, আপনার কাছে সেই চ্যানেলের সেই এপিসোড বা চ্যাপ্টারগুলো উঠে আসবে। তাই আপনাদের অনুরোধ রইল যে আপনারা অন্তত লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার রইল। আপনাদের জ্যোতিষ শিক্ষার দিকে এগিয়ে যান, আমরা দেখব আপনারা কত উন্নতি করেন, এটাই আমার কাম্য।